আচ্ছা, আগের দিন আমরা বিভাজনটা পড়ছিলাম, অজনজননের একটি ভাগ। সো বিভাজনের দ্বিবিভাজনটা আমরা আগের দিন কমপ্লিট করেছি, ঠিক আছে? তো আজকে আমরা কি পড়বো তাহলে? বহু বিভাজন। বহু বিভাজন দুটি প্রাণীর মধ্যে দেখা যায় আমরা পড়েছিলাম, অ্যামিবার বহু বিভাজন আর প্লাসমোডিয়ামের বহু বিভাজন। আজকে আমরা অ্যামিবা আর প্লাসমোডিয়ামের বহু বিভাজনটা কিভাবে হয় সেটা সম্পর্কে একটু জানবো। প্রথমে বলবো অ্যামিবার বহু বিভাজন। ঠিক আছে, তো ব্যাপারটা কি তোমরা জানো? বহু বিভাজন কি তোমরা সেটা জানো? বহু বিভাজন মানে কি? বহু বিভাজন মানে হচ্ছে যখন জনিত্রী দেহের মধ্যে থাকা একটি নিউক্লিয়াস বিভাজিত হয়ে গিয়ে অসংখ্য নিউক্লিয়াস গঠন করে এবং প্রতিটি নিউক্লিয়াস থেকে আবার নতুন করে অপত্য প্রাণী গঠিত হয়, তখন আমরা সেটাকে বলছি বহু বিভাজন। ওই জন্য নামটা বহু বিভাজন, মানে অনেকগুলি ভাগে বিভাজিত হয়, মানে একটা নিউক্লিয়াস মাইটোসিস প্রক্রিয়ায় অনেকগুলি ভাগে বিভাজিত হয় এবং প্রতিটা নিউক্লিয়াস থেকে আবার অপত্য জীব বা অপত্য প্রাণী গঠিত হয়, ঠিক আছে? এবার আমরা পড়বো অ্যামিবার ক্ষেত্রে কি হয়। তো শোনো, প্রতিকূল আর অনুকূল। প্রতিকূল আর অনুকূল বলতে আমরা কি বুঝি? অনুকূল মানে কি? যেটা আমাদের প্রয়োজনীয় পরিবেশ, সেটা হচ্ছে অনুকূল। যে পরিবেশটা আমরা সুইটেবল, সেটাকে আমরা বলছি অনুকূল পরিবেশ। আর প্রতিকূল, যে পরিবেশটাতে আমরা সুইটেবল নয়, সেটাকে আমরা বলছি প্রতিকূল পরিবেশ। তো ব্যাপারটা দেখো, আমরা কি জানি? অ্যামিবার হচ্ছে ঘনপদ থাকে, তাই তোমরা পড়েছি। অ্যামিবারটা দেখতে কেমন হয়? অ্যামিবারটা দেখতে এরকম টাইপসের হয়, তাই তো? মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে। তো এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি ঘনপদ। তো ব্যাপারটা হচ্ছে অ্যামিবা যখন প্রতিকূল পরিবেশে আসে, অর্থাৎ যে পরিবেশটা তার উপযুক্ত পরিবেশ নয়, তো সেই পরিবেশে যখন অ্যামিবা আসে তখন কি করে? অ্যামিবা তার ঘনপদগুলোকে গুটিয়ে নেয়, গুটিয়ে নিয়ে একটা গোলাকার অংশ ধারণ করে। এই অ্যামিবাটা তখন কি করে? প্রতিকূল পরিবেশে ঘনপদগুলোকে গুটিয়ে নিয়ে এরকম গোলাকার আকার ধারণ করে, ঠিক আছে? এবং এরা এদের দেহের বাইরে কিছু খড়িত পদার্থের মাধ্যমে 3 প্রাচীর বিশিষ্ট একটা আবরণ তৈরি করে, যেটাকে বলা হয় সিস্ট। এই অ্যামিবা এর দেহের বাইরে 3টি প্রাচীর বিশিষ্ট একটা আবরণ তৈরি করে, যেটাকে বলা হয় সিস্ট। আর এই প্রসিডিওরটাকে বলা হয় এনসিস্টমেন্ট, ঠিক আছে? এইভাবে এই সিস্টের মধ্যে থাকা যে নিউক্লিয়াসটা রয়েছে, এই নিউক্লিয়াসটা কি হয়? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হতে থাকে। বিভাজিত হতে হতে এরকম অসংখ্য নিউক্লিয়াস গঠন করে। বিভাজিত হতে হতে এরকম অসংখ্য নিউক্লিয়াস গঠন করে। এটা আমি কি বলছি? যখন এরা প্রতিকূল পরিবেশে থাকে। এরপর যখন এরা আবার অনুকূল পরিবেশ, অর্থাৎ এদের প্রয়োজনীয় বা এদের উপযুক্ত পরিবেশে আসে, তখন এরা আবার এই সিস্টের প্রাচীরকে ভেদ করে। সিস্টের প্রাচীর ভেদ করে এই যে রেণুগুলো বা নিউক্লিয়াসগুলো বলতে পারি, এগুলোকে বলা হয় সিউডোপোডিও রেণু। বা এদের মধ্যে থাকা যে নিউক্লিয়াসটা ছিল, এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস গঠন করে, তো এগুলোকে বলা হয় সিউডোপোডিও রেণু। এই সিউডোপোডিও রেণুগুলো যখন অ্যামিবা অনুকূল পরিবেশে আসে, তখন এই সিউডোপোডিও রেণুগুলো এদের দেহের বাইরে সব বেরিয়ে আসে সৃষ্টের প্রাচীর ভেদ করে, এবং প্রতিটা রেণু থেকে আবার নতুন করে অপত্য অ্যামিবা গঠিত হয়। এই রেণুগুলো থেকেই আবার নতুন করে অপত্য অ্যামিবা গঠিত হয়। বোঝা গেল? এগুলো হচ্ছে সব অপত্য অ্যামিবা। ক্লিয়ার? তো দেখো, যদি অ্যামিবা কোনো কারণে এরকম সৃষ্টের প্রাচীর যদি তৈরি না করে, তখন কি করবে? একইভাবে
ও যখন প্রতিকূল পরিবেশে থাকবে তখন ওর ক্ষণপথগুলোকে গুটিয়ে নেবে, গুটিয়ে নিয়ে ও কি করবে, ওর ভেতরে থাকা যে নিউক্লিয়াসটা রয়েছে সেটা মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হবে এবং ওই নিউক্লিয়াসগুলোই আবার ওদের দেহ প্রাচীর যেটা থাকবে সেটা কি ভেদ করে বাইরে বেরিয়ে এসে অপত্য তৈরি করবে। ঠিক আছে, একইভাবে প্রসিডিওরটা হবে, শুধু ওরা সৃষ্টির প্রাচীর তৈরি করতেও পারে, নাও তৈরি করতে পারে। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে একবার দেহ বিভাজনটা কিরম ভাবে হচ্ছে বোঝা গেল। এরপর আমরা পড়ব প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম আমরা কি জানি? প্লাজমোডিয়ামটা কি? প্লাজমোডিয়ামটা হচ্ছে ম্যালেরিয়া রোগের জীবাণু, তাই তো? তো প্লাজমোডিয়ামের ক্ষেত্রে কি হয় দেখো, আমরা এটা তোমরা পড়ে থাকতেও পারো নাও থাকতে পারো, প্লাজমোডিয়াম যখন মানুষের দেহে থাকে তখন প্লাজমোডিয়ামের অনেকগুলো স্টেজ বা দশা মানুষের দেহে দেখা যায়। তো তাদের মধ্যে একটা দশা আছে সাইজন্ট। সাইজন্ট বলে একটা দশা আছে। যেমন ধরো আমাদের ক্ষেত্রে দশা হয় কিশোর দশা, বার্ধক্য দশা, হ্যাঁ, মৃত্যু দশা, পড়েছো? তেমনি একইভাবে প্লাজমোডিয়ামের ক্ষেত্রে এরকম দশা আছে। ওদের দশার নাম হচ্ছে সাইজন্ট। এই দশায় কি হয়, ওদের দেহে একটা নিউক্লিয়াস থাকে। ওই একটা নিউক্লিয়াস ওই সাইজন্ট দশায় কি হয়, পরবর্তী দশায়, সাইজন্ট দশার পরবর্তী দশা, যেমন ধরো মেরোজয়েড বলে একটা দশা আছে, ওই দশায় গেলে কি হয়, এই নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে গিয়ে অসংখ্য নিউক্লিয়াস গঠন করে। এটাকে বলছি মেরোজয়েড। তারপর এই নিউক্লিয়াসগুলো এই কোষ প্রাচীর, মেরোজয়েডের কোষ প্রাচীর ভেদ করে বাইরে বেরিয়েছে, সেখান থেকে অনেক অপত্য প্লাজমোডিয়াম গঠন করে। এইভাবে প্লাজমোডিয়ামের দেহে কি হয়, বহু বিভাজন হয়। বোঝা গেল? এবার আমরা একটা জিনিস পড়ব, প্লাজমোটমি। প্লাজমোটমি এটা কি? প্লাজমোটমিটা হচ্ছে এই প্রক্রিয়াতে কি হয়, বহু নিউক্লিয়াস যুক্ত জনিত্রী প্রাণী। আমরা কি পড়েছি, একটা নিউক্লিয়াস বিভাজিত হয়ে গিয়ে অসংখ্য নিউক্লিয়াস তৈরি হয় বহু বিভাজনে। আর এখানে কি বলছি, জনিত্রীটাই হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত। যেটা জনিত্রী উদ্ভিদ সেটাই হচ্ছে বহু নিউক্লিয়াস যুক্ত। ওই বহু নিউক্লিয়াস যুক্ত জনিত্রী থেকে বহু নিউক্লিয়াস যুক্ত অপত্য তৈরি হয়, সেটাকে আমরা বলছি প্লাজমোটমি। এই প্লাজমোটমি কোন প্রাণীতে দেখা যায়? এই প্লাজমোটমি ওপালিনা বলে একটা প্রাণী আছে, সেই ওপালিনাতে দেখা যায়। ঠিক আছে, এরপর আমরা পড়ব অযৌনজননের সেকেন্ড ভাগ, যার নাম কোরকোদগম বা বাডিং। কোরকোদগম বা বাডিং। ওকে, দেখো বাডিং মানে কি? বাডিং মানে হচ্ছে দেহ থেকে একটা কোরক বা বাড গঠিত হবে। যে জনিত্রী উদ্ভিদ থেকে অযৌনজনন হবে তার দেহ থেকে কি হবে, কোরক বা বাড গঠিত হবে। কিরকম দেখো, ধরো এটা একটা প্রাণী, আমি এর নাম দিলাম ইস্ট। ঠিক আছে, তো ইস্টের দেহে ধরো এরকম একটা বাড বা কোরক গঠিত হলো, এটা হচ্ছে ইস্ট প্রাণী। ইস্টের দেহের বাইরে এরকম একটা কোরক বা বাড গঠিত হলো। ঠিক আছে, এরপরে এই কোরকটা কি হবে, মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, হয়ে গিয়ে নতুন অপত্য সৃষ্টি করবে। মানে ব্যাপারটা কিরকম হয় দেখো, ধরো এটা একটা ইস্ট, ওকে, ইস্টের ভেতরে ধরো একটা নিউক্লিয়াস আছে এরকম, পরবর্তী পর্যায়ে কি হবে, এর যে সাইটোপ্লাজমটা রয়েছে না, এই সাইটোপ্লাজমটা একটু বর্ধিত হবে এবং নিউক্লিয়াসটাও একটু বর্ধিত হবে। ছিল এরকম, নিউক্লিয়াসটা একটু বর্ধিত হলো এবং এর যে সাইটোপ্লাজমটা আছে দেখো, এই সাইটোপ্লাজমটাও একটু বর্ধিত হবে। এরকম টাইপসের গঠন হলো। এরপরে কি হবে, এই বরাবর এবার নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে যাবে।
বিভাজিত হয়ে গিয়ে ঠিক এরকম একটা বার্ডের আকার মতন ধারণ করবে। ঠিক আছে, এবার এটা মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করবে। হয়ে গেল। এইভাবে হচ্ছে ইস্টের বার্ডিং। ঠিক আছে, এইভাবে ইস্টের বার্ডিংটা হচ্ছে। তাহলে কর্কোদ্গমের একটা ভাগও বলতে পারো এই ইস্টের বার্ডিং। ঠিক আছে, তাহলে বার্ডিংটা কিভাবে হয় বোঝা গেল। ইস্টের দেহে এরকম ভাবে একটা কোরক বা বার্ড গঠিত হয়। কিভাবে হয়? প্রথমেই একটা নিউক্লিয়াস থাকে, তারপরে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস দুটোই বর্ধিত থাকে, তারপর এখানটা দুটি ভাগে বিভক্ত হওয়ার চেষ্টা করে, তারপরে দুটি ভাগে আলাদা হয়ে গিয়ে এই কোরকটা এবার কি হবে, এই জনিত্রী দেহ থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে, হয়ে গিয়ে একটা নতুন অপত্য ইস্ট গঠিত হবে। এটাকে আমরা কি বলছি? ইস্টের বার্ডিং। এটা হচ্ছে কর্কোদ্গমের একটা ভাগ। তাহলে কর্কোদ্গমের কি কি ভাগ আছে? ইস্টের বার্ডিং, বহিস্থ কর্কোদ্গম, অন্তস্থ কর্কোদ্গম, আর হচ্ছে স্ট্রোবাইলেশন। স্ট্রোবাইলেশন। তাহলে আমরা ইস্টের বার্ডিংটা পড়ে নিলাম ওখানে। এবার বহিস্থ কর্কোদ্গমটা কি হয় দেখো। বহিস্থ মানে বুঝতেই পারছো দেহের বাইরে। এই বহিস্থ কর্কোদ্গমটা কাদের দেখা যায় জানো? দেখা যায় হাইড্রাতে। কিরকম একটু ছবি এঁকে দেখাই তোমাদের। ধরো এটা হচ্ছে একটা হাইড্রা। আমি একটা হাইড্রা আঁকছি, ঠিক আছে? দেখো এই হাইড্রার দেহে এরকম ভাবে একটা কোরক গঠিত হচ্ছে, দেখো, মানে বার্ড, কোরক বা বার্ড গঠিত হচ্ছে। বুঝছে? এইটা হচ্ছে বার্ড। ঠিক আছে, এবার এই বার্ডটা আস্তে আস্তে বড় হবে। বার্ডটা আস্তে আস্তে বড় হলো, বড় হয়ে গিয়ে কি হবে, মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ব্যাপারটা দেখো কিরকম। এটা রয়ে গেল, আর ও কি করলো, মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, হয়ে গিয়ে ও সি আর একটা এরকম অপত্য হাইড্রা গঠিত হলো। হচ্ছে এই হচ্ছে বহিস্থ কর্কোদ্গম। বহিস্থ মানে কি, দেহের বাইরে, দেহের বাইরে কোরক হচ্ছে, এটা হাইড্রার দেহের বাইরে হলো। ঠিক আছে, এবার নেক্সট আমরা পড়বো অন্তস্থ কর্কোদ্গম। অন্তস্থ মানে কি, ভেতরে, দেহের ভেতরে। এটা কাদের দেখা যায়? এটা দেখা যায় সাইকন বা স্পঞ্জে। ঠিক আছে, স্পঞ্জ, আমি স্পঞ্জই লিখি। কোন স্পঞ্জ? ব্যাকেটে সাইকন, এসপি, সাইকনে দেখা যায়। কিরকম হয় অন্তস্থ কর্কোদ্গমটা দেখো। অন্তস্থ মানে কি, দেহের ভেতরে। ঠিক আছে, আর বহিস্থ মানে কি, দেহের বাইরে। বহিস্থ মানে দেহের বাইরে, আর অন্তস্থ মানে কি, দেহের ভেতরে। কিরকম হয় দেখো, মানে আমি এটা তোমাদের প্রাণী এঁকে দেখাচ্ছি। ওই স্ট্রোবাইলেশন যেটা, সেটাও একই রকমেরই হবে অনেকটা। দেখো, ধরো এটা একটা প্রাণী, এটা কি প্রাণী আঁকছি? এটা আমি আঁকছি অরেলিয়া। ঠিক আছে, তো এই অরেলিয়ার দেহে এরকম কোষিকা থাকে। ঘটনাটা কি বলছে দেখো, অন্তস্থ মানে কি, এদের দেহের ভেতরে ঠিক এই জায়গাতে যখন কোরক বা বার্ড গঠিত হবে, তখন আমরা সেটাকে বলবো কি, অন্তস্থ কর্কোদ্গম। ঠিক আছে, তাহলে কি বলছি, ধরো এটা হচ্ছে কি, অরেলিয়া প্রাণী। অরেলিয়া প্রাণীর দেহের ভেতরে ঠিক এই জায়গাটাতে বার্ড গঠিত হয়। ঠিক আছে, কিরকম বার্ড গঠিত হয় দেখাচ্ছি, সেটাকে গেমিউলও বলা হয়। দেখাচ্ছি দেখো, ঠিক এই রকম টাইপসের একটা
বাড বা কোরক এদের দেহের ভেতরে গঠিত হয়। তারপরে এদের দেহের ভেতরে এরকম অসংখ্য নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস যেটা সেটা এরকম মাইটোসিস প্রক্রিয়ায় অসংখ্য নিউক্লিয়াস বা কোষ গঠন করছে। সেই প্রতিটা কোষ এবার এই জায়গাটা থেকে বেরোবে, বেরিয়ে দেহের বাইরে নির্গত হবে, হয়ে গিয়ে কি হবে, নতুন অপত্য কোষ সৃষ্টি হবে। তাহলে এই কোরকটা কিন্তু এর দেহের ভেতরেই গঠিত হয়। এটাকেই আমরা বলছি অন্তস্থ কর্কোদ্গম, যেটা স্পঞ্জ, স্পঞ্জিলা, হ্যাঁ, সাইকন, অরেলিয়া এদের দেহে দেখতে পাওয়া যায়। এই স্ট্রোবাইলেশনটাও কিন্তু সেম জিনিস, একই জিনিস এই স্ট্রোবাইলেশন। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা অযৌন জননের থার্ড পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে গেমিউল গঠন, সেটা পড়ব। গেমিউল গঠন একবার বলে দিই, এই গেমিউল গঠনটা কিন্তু এইটাকেই গেমিউল বলছে। আর এর ভেতরে এই যে কোষগুলো আছে এগুলো একটা নাম আছে, কি নাম? আর্কিওসাইট কোষ। আর এইটা কি? এটা হচ্ছে মাইক্রোপাইল। মাইক্রোপাইল ঘটনাটাতে কি দেখো হয়, দেখো ভালো করে বোঝো। স্পঞ্জিলা বলতে পারো বা সাইকন বলতে পারো, যা বলতে পারো, এদের দেহে কি হয়, এই যে দেহের ভেতরে এরকম অন্তস্থ বাড গঠিত হয়। ঠিক আছে? এই বাডের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াসটা এরকম অসংখ্য কোষে বিভাজিত হয়ে যায় মাইটোসিস প্রক্রিয়ায়, এবং প্রতিটা কোষকে আমরা কি বলছি? আর্কিওসাইট কোষ। এই আর্কিওসাইট কোষগুলো ওই মাইক্রোপাইল ছিদ্র দিয়ে দেহের বাইরে বেরিয়ে আসে। দেহের বাইরে বেরিয়ে আসার পর সেখান থেকে ওরা নতুন করে আবার অপত্য সৃষ্টি হয়। ঠিক আছে? এটা কি আমরা কি বলছি? গোটাটাকে বলছি গেমিউল। এটাই হচ্ছে গেমিউল। ঠিক আছে? এই গেমিউলটাই হচ্ছে কিন্তু তোমার অন্তস্থ কর্কোদ্গম, স্ট্রোবাইলেশন সব একই জাতীয়, এগুলো এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। স্ট্রোবাইলেশন, তোমার গেমিউল গঠন, এগুলো সব একই রকম। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আমরা পড়ব খণ্ডী ভবন। খণ্ডী ভবন। আচ্ছা, খণ্ডী ভবন মানে বুঝতেই পারছো, খণ্ডিত হয়ে যায়। মানে ধরো এটা হচ্ছে টোটাল একটা প্রাণী, তো এই প্রাণীর দেহের ভেতরে যে কোষটা থাকবে, ধরো এটা একটা কোষ, এই কোষের ভেতরটা কি হবে? অনেকগুলো খণ্ড হয়ে যাবে। এই কোষের ভেতরে কি হবে? অনেকগুলো খণ্ড হয়ে যাবে। হয়েছে? এবার এই প্রতিটা খণ্ড থেকে আবার নতুন করে অপত্য জীব গঠিত হবে। ঠিক আছে? এই রকম ব্যাপারটা। একটা, দুটো, তিনটে, চারটে খণ্ড হচ্ছে, মানে চারটে প্রাণী তৈরি হবে। ঠিক আছে? এরকম ব্যাপার হচ্ছে খণ্ডী ভবন। তাহলে খণ্ডী ভবন কি বোঝা গেল? এবার বলি তোমাদের খণ্ডী ভবন কাদের দেখা যায়? কাদের দেখা যায়? উদ্ভিদ। উদ্ভিদ হচ্ছে তোমার স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা এটা কি? এটা হচ্ছে একটা শৈবাল। আর প্রাণীর একটা উদাহরণ বলি, স্পঞ্জ। স্পঞ্জ, সাগর কুসুম, তারা মাছ, এদের দেহে কিন্তু তোমার এই খণ্ডী ভবন দেখা যায়। ঠিক আছে? নেক্সট পয়েন্ট যেটা, সেটা আছে তোমাদের পুনরুৎপাদন। পুনরুৎপাদন। আচ্ছা, পুনরুৎপাদন ব্যাপারটা কি? মানে পুনরায় উৎপাদন। কিরকম? ধরো কোনো একটা জীবদেহের কাটা অংশ, সেই কাটা অংশ থেকে হয় পূর্ণাঙ্গ জীব গঠিত হবে, অথবা জীবদেহের মধ্যে কোনো ক্ষতস্থান হলে সেই ক্ষতস্থানটা নিরাময় হয়ে যাবে, হয়ে গিয়ে পুনরুৎপাদন হচ্ছে। এটা কি আমরা কি বলছি? পুনরুৎপাদন বা রিজেনারেশন। হয় কোনো খণ্ডিত অংশ থেকে নতুন জীব তৈরি হবে, অথবা কোনো একটা ক্ষতস্থান তৈরি হলে সেই ক্ষতস্থানটা নিরাময় হয়ে যাবে। ঠিক আছে? সেটাকে আমরা বলছি পুনরুৎপাদন। পুনরুৎপাদন এর দুটো ভাগ আছে। কি কি? মরফোল্যাক্সিস আর একটা হচ্ছে এপিমরফোসিস। 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 ঠিক আছে? তো মরফোল্যাক্সিসটা কি? মরফোল্যাক্সিসটা হচ্ছে যে যদি
খণ্ডিত অংশ থেকে সম্পূর্ণ জীব সৃষ্টি হয়। আর এপিমরফোসিসটা কি? যদি জীবদেহের কোনো হারানো অংশ পুনঃস্থাপিত হয় বা কোনো ক্ষতস্থান নিরাময় হয়, তখন আমরা সেটাকে বলছি এপিমরফোসিস। ঠিক আছে? এছাড়াও পুনরুৎপাদনকে আরো দুটি ভাগে ভাগ করা যায়। সেটা কি কি? রিপারেটিভ আর রেস্টোরেটিভ। রিপারেটিভ ও রেস্টোরেটিভ। তো রিপারেটিভ মানে বুঝতেই পারছো, রিপেয়ার করা, মানে ক্ষতস্থান নিরাময় হয়। আর রেস্টোরেটিভ মানে কি? অনেকগুলো খণ্ডিত অংশ যখন জোড়া লেগে গিয়ে নতুন অপত্য জীব গঠিত হয়, তখন সেটাকে বলা হয় রেস্টোরেটিভ রিজেনারেশন। তাহলে এই পুনরুৎপাদনের এক্সাম্পল কি হবে? চ্যাপ্টা কৃমি, যেটা হচ্ছে প্ল্যানেরিয়া। প্ল্যানেরিয়াতে পুনরুৎপাদন দেখা যায়। এটা উদ্ভিদে দেখা যায় না, প্রাণীদেহেই দেখা যায়। ঠিক আছে? আচ্ছা, আমরা এবার নেক্সট পড়ব রেণু উৎপাদন। রেণু উৎপাদন। রেণু মানে কি জানো তোমরা? অযৌন জননের একক হচ্ছে রেণু। তো উদ্ভিদ দেহে যে প্রক্রিয়াতে রেণু উৎপাদনের মাধ্যমে তারা অযৌন জননটা সম্পন্ন করে, সেটা কি বলা হয়? স্পোরুলেশন বা রেণু উৎপাদন। কি হয় না, ওই রেণুগুলো উদ্ভিদ যেগুলো উৎপন্ন হয় সেগুলো এককোষী হয়, পাতলা প্রাচীর বিশিষ্ট হয়। ওইগুলোই রেণুগুলোই মাটিতে পড়ে গিয়ে অঙ্কুরিত হয়ে নতুন অপত্য তৈরি হয়। তো এই রেণু আবার দু রকমের হয় জানো, চল রেণু আর হচ্ছে অচল রেণু। ঠিক আছে? এটা আমরা 6 নম্বর পড়ছি। হ্যাঁ, চলরেণু আর অচল রেণু। তো চলরেণু কোনটা? যে রেণুগুলো চলতে পারে। কি করে চলতে পারে? কারণ এদের হচ্ছে ফ্লাজেলা থাকে। চলরেণুর ফ্লাজেলা থাকে, কিন্তু অচল রেণুর হচ্ছে কোনো ফ্লাজেলা থাকে না। তাহলে যে রেণুর ফ্লাজেলা থাকে তাকে আমরা বলছি চলরেণু। তো কি হয় দেখো, প্রথমে চলরেণুগুলো হচ্ছে জলে সাঁতার কাটতে থাকে ফ্লাজেলার মাধ্যমে। তারপরে কি হয়, ফ্লাজেলাটা নিষ্ক্রিয় হয়ে গেলে ওই রেণুগুলো মাটিতে পড়ে অঙ্কুরিত হয়ে গিয়ে নতুন অপত্য উদ্ভিদ গঠিত হয়। এটা শুধুমাত্র উদ্ভিদদেই হয়। হ্যাঁ, এবার দেখো প্রাণীদেহ হয়, শুধুমাত্র ব্যাকটেরিয়ার ক্ষেত্রে হয়, সেটা একটু পরে বলছি। দেখো চলরেণুর ক্ষেত্রে কি বলি, দেখো চলরেণু আবার দুই প্রকারের হয়। কি করে? ফ্লাজেলার উপর ভিত্তি করে চলরেণুকে দুটি ভাগে ভাগ করা যায়। কি কি? হুইপল্যাস, হুইপল্যাস ফ্লাজেলা। আর একটা আছে টিনসেল ফ্লাজেলা। তো হুইপল্যাস ফ্লাজেলা কাকে বলবো না, যে ফ্লাজেলা হচ্ছে মসৃণ প্রকৃতির, তাকে আমরা বলবো হুইপল্যাস ফ্লাজেলা। কাদের দেখা যায় এটা? এটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাসে দেখা যায়। হুইপল্যাস ফ্লাজেলাটা ক্ল্যামাইডোমোনাসে দেখা যায়। আর টিনসেল ফ্লাজেলা, এটা হচ্ছে তাদের ফ্লাজেলাগুলো তে অসংখ্য চুলের মতন তন্তু দেখা যায়। সেই চুলের মতন তন্তুগুলোকে বলা হয় ফিমার। আর এটা কাদের দেখা যায়? এটা দেখা যায় ফাইটোপথোরাতে। ঠিক আছে? কাদের? ফাইটোপথোরা। ওকে, নেক্সট পড়বো আমরা অচল রেণু। অচল রেণু কোনগুলো? যে যাতে কোনো ফ্লাজেলা নেই, মানে ফ্লাজেলা বিহীন রেণু, তাকে আমরা বলছি অচল রেণু। ঠিক আছে? এই অচল রেণুর আবার বিভিন্ন রকম উদাহরণ আমরা পড়বো। কি কি? যেমন একটা উদাহরণ পড়বো কনিডিয়া। কনিডিয়াটা হচ্ছে তোমার পেনিসিলিয়াম নামক ছত্রাকে দেখা যায়। কনিডিয়া তো কিরকম হয় দেখো, ধরো এটা একটা পেনিসিলিয়াম ছত্রাক, আমি আঁকছি, দেখাচ্ছি। এটা হচ্ছে একটা পেনিসিলিয়াম ছত্রাক, আঁকছি। এই যে পেনিসিলিয়াম ছত্রাকটা আমি তোমাদের এঁকে দেখাচ্ছি, দেখবে এর উপরে উপরে এরকম অসংখ্য রেণু শৃঙ্খলাকারে সজ্জিত থাকে। ঠিক আছে? এই টোটালটাকে একসাথে বলা হচ্ছে কনিডিওফোর। আর এই এক একটা রেণুকে বলা হচ্ছে কনিডিয়াম। এগুলো গোলাকার আকৃতির হয়। ঠিক আছে? এটা কাদের দেখা যাচ্ছে কনিডিয়াম? তাহলে পেনিসিলিয়াম। পেনিসিলিয়াম। ওকে,
কনডিয়া হয়ে গেল। এবার আমরা নেক্সট পড়ব ওইডিয়া বলে একটা উদাহরণ আছে। ওইডিয়া, ওইডিয়া। আচ্ছা, ওইডিয়া কাদের দেখা যায়? ওইডিয়াটা হচ্ছে অ্যাগারিকাস নামক ছত্রাকে দেখা যায়। কি হয় দেখো, অ্যাগারিকাস ছত্রাকটা যখন, ও তো মাটিতেই জন্মায় অবশ্যই, তো ছত্রাকটা যখন তোমার যে পরিবেশে আছে, যে মাটিতে আছে, সেই মাটিতে যদি কোনো কারণে লবণ এবং শর্করার মাত্রা বেড়ে যায়, তখন কি হয়, তখন ওদের যে অনুসূত্র বা হাইফিটা আছে, সেই হাইফিটা হচ্ছে খণ্ডিত হয়ে যায়। খণ্ডিত হয়ে গিয়ে গোলাকার, আয়তকার এরকম রেণু গঠন করে। ঠিক আছে, এই রেণুগুলো মাটিতে অঙ্কুরিত হয়ে গিয়ে নতুন অপত্য গঠিত হয়। এটা কাদের হয়? অ্যাগারিকাস। এগুলো কিন্তু আমি উদাহরণ বলছি, হ্যাঁ। এরপর আরেকটা উদাহরণ আমি পড়তে পারো তোমরা, অন্তরেণু, যেটা কথা তোমরা বলছিলাম। অন্তরেণু, এটা হচ্ছে ব্যাকটেরিয়াতে দেখা যায়। এটা কিন্তু প্রাণী, এটা হচ্ছে ব্যাকটেরিয়াতে দেখা যায়। কিরকম? ব্যাকটেরিয়ার দেহে যে ব্যাকটেরিয়ার দেহে যে ডিএনএটা থাকে, সেই ডিএনএটা ব্যাকটেরিয়া কোষের কেন্দ্রে কেন্দ্রীভূত হয়ে গিয়ে রেণু গঠন করে। সেটা কি আমরা বলছি? অন্তরেণু। ওকে, লাস্ট আমরা পড়ব অ্যাপোমিক্সিস। অ্যাপোমিক্সিস। এবার এই অ্যাপোমিক্সিসটা কি বলি? অ্যাপোমিক্সিসটা হচ্ছে মিওসিস ও নিষেক ছাড়াই যে অযৌনজনন হয়। মিওসিসও হচ্ছে না, নিষেকও হচ্ছে না। নিষেক এবং মিওসিস ছাড়া যে অযৌনজনন হয় তাকেই আমরা বলছি অ্যাপোমিক্সিস। এটাকে আমরা অঙ্গজ জননও বলতে পারি। ঠিক আছে, লাস্ট আমরা পড়ব অযৌন জননের সুবিধা। অযৌন জনন হলে তাহলে আমরা কি লাভ পাচ্ছি? অযৌন জনন হলে আমরা খুব কম সময়ে দ্রুত অপত্য তৈরি করতে পারছি। ঠিক আছে, আর কি? আর এখানে কোনো যৌন মিলনের প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, যেহেতু একটাই জনিত্রী জীব, সেটা যৌন মিলনের প্রয়োজন হচ্ছে না। এখানে কোনো মিওসিসের প্রয়োজন হচ্ছে, এখানে মাইটোসিস আর অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে খুব সহজেই, খুব সহজ সরলভাবেই এখানে কিন্তু জননটা সম্পন্ন হচ্ছে। আর আর এটাই বলতে পারি, খুব দ্রুত বংশ বিস্তার হচ্ছে। এগুলোই হচ্ছে অযৌন জননের সুবিধা। আর অযৌন জননের অসুবিধা কি হতে পারে? যেহেতু মিওসিস হচ্ছে না, তাই কিন্তু প্রকরণও হচ্ছে না। ফলে জীবগুলো নতুন পরিবেশে এলে তাদের মধ্যে কোনো অভিব্যক্তি ঘটার সম্ভাবনা নেই। এটা কিন্তু মোটেই সুবিধা নয়, অসুবিধার কথা। তাহলে তারা বেশি দিন বাঁচবে না, তাই না? আর কি? আর হচ্ছে যে মানে প্রকৃতির সঙ্গে তারা খাপ খাওয়াতে পারবে না। আর একটা বলতে পারি, আর একটা হচ্ছে যে যেহেতু খুব কম সময় অনেক দ্রুত অপত্য তৈরি হচ্ছে, ফলে ওদের কি হচ্ছে দেখো, মানে খুব কম সময় তো, কিন্তু অনেক অপত্য তৈরি হচ্ছে। ফলে একটা নির্দিষ্ট জায়গাটা তো নির্দিষ্ট, ফলে তাদের বাসস্থান এবং খাদ্যের একটা অভাব দেখা যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে অযৌন জননের অসুবিধা। তো আজকে আমরা অযৌন জননটা কমপ্লিট করলাম। ঠিক আছে, নেক্সট দিন আমরা কি পড়ব? অঙ্গজ জনন। ঠিক আছে, তাহলে এটা তোমরা ভালো করে পড়বে। এখান থেকে তোমাদের হচ্ছে বেশিরভাগটাই শর্ট কোয়েশ্চেন আছে, আর বড় কোশ্চেন হিসাবে এখানে অযৌন জননের যে কোনো 4টি প্রকারভেদ, এটা একটা ব্রড কোয়েশ্চেন হিসাবে তোমাদের আসতে পারে। 3 মার্কসেও আসতে পারে অথবা 4 মার্কসেও আসতে পারে। তো এটা তোমরা ভালোভাবে পড়বে। ঠিক আছে, বেশিরভাগটাই শর্ট কোয়েশ্চেন আসে। আজকে এতটুকুই থাকবে।